লোকটি সব সময় থাকে প্যারায়, একজনকে ভালোবাসে সেটা বলতেও পারে না। একদিন অদৃশ্য একজনের থাপ্পড় খেয়ে লোকটি মেয়েদের মনের কথা শোনার অদ্ভুত ক্ষমতা পায়। এরপর লোকটির জীবন বদলে যাওয়া শুরু করে। কিন্তু তারপরেও কি ভালোবাসার মানুষকে পেয়েছিল? তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে নারী চরিত্র বেজায় জটিল মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় এই গল্পের নায়ক ঝন্টুর জন্ম দিয়ে। ঝন্টু জন্ম নিলে তার ঠাম্মার নাম রাখে জগৎদাতা, কিন্তু ঝন্টুর সেটা পছন্দ হয় না, ঠাম্মার মুখেই প্রস্রাব করে দেয়। এরপর ঝন্টু জগৎদাতার নাম বাদ দিয়ে ঝন্টু নামেই বড় হতে থাকে। স্কুলে মিমি নামে প্রথম কোনো মেয়ে বন্ধু হয়। এই মিমি সায়েন্টিস্ট বানানোর চক্করে ঝন্টুর ওপর এমন এক্সপেরিমেন্ট শুরু করে যে ঝন্টুর অবস্থা একদম টাইট হয়ে যায়। ক্লাস 10-এ সুজাতার সাথে ঝন্টুর ভালো বন্ধুত্ব ঘটে, তাই পরীক্ষা চলাকালীন সুজাতাকে দেখানোর সময় স্যারদের হাতে ধরা খায়। এতে ঝন্টু এমন কান ডলা খায় যে সেইটা ভুলে যেতে পারে না। এত কিছুর পরেও ঝন্টু নারীর পিছু ছাড়ে না। একদিন অন্য এক মেয়ের সাথে অটোতে ঘুরতে থাকলে ঝন্টু ভুলক্রমে মেয়েটিকে চুমু দিয়ে বসে। এতে মেয়েটি ঝন্টুকে চড় মারে। এই হচ্ছে ঝন্টুর পোড়া কপাল। প্রেজেন্ট ডেতেও ঝন্টু পড়ে মহা বিপদে। সে একজন ওয়েডিং প্ল্যানার। বিয়েতে কোন মাছ রান্না হবে সেটার দায়িত্ব ঝন্টু নেয়। এতেই যেন তার জীবন বিষাদময় হয়ে ওঠে। ঝন্টু 101 বার মাছ নিয়ে বাজার টু বিয়ে বাড়িতে আসে, তাও পাত্রীর কোনো মাছই পছন্দ হয় না। পাত্রীর বিয়ের ড্রেস নিয়েও পড়তে হয় গ্যাড়া কলে। পাত্রী চুজই করতে পারে না বিয়েতে সে কোন ড্রেস পরবে। শুধু তাই নয়, বিয়ের গেটে কি কালারের ফুল বসবে সেইটা নিয়েও বেগ পেতে হয় ঝন্টুকে। বারবার এই চেঞ্জের খেলায় ঝন্টু যেন একদম নিস্তেজ হয়ে বন্ধুর কাছে আসলে বন্ধু বলে, মুম্বাই যা। ঝন্টু জানাই, মুম্বাই গিয়ে আমি থাকবো কোথায়, খাবো কি? বন্ধু জানাই, চিন্তা করিস না, আমার সাথেই থাকবি। এর মধ্যে ঝন্টুকে তার মা ফোন করে বাড়িতে আসতে বলে, কারণ তার ঠাম্মা শকড খেয়েছে। এই শকড খাওয়ার কারণ ঠাম্মা নিজেই। বাড়িতে 100 বছর পুরনো এক কলিং বেল আছে, কিন্তু তা চেঞ্জই করে না ঠাম্মা। এই নিয়ে ঝন্টুর মা এবং ঠাম্মার মাঝে বেশ কথা কাটাকাটি চলে। কারণ হচ্ছে কয়েকদিন বাদে ঝন্টুর বোনের বিয়ে, কিন্তু বাড়ির কলিং বেলের এই অবস্থা। এর মধ্যেই ঝন্টু বাড়িতে এসে মা ঠাম্মার কথা কাটাকাটি দেখে আরও যেন নিস্তেজ হয়ে পড়ে। সারাদিন এমনিতেই সে প্যারার মধ্যে ছিল, বাড়িতে এসেও একই কাণ্ড। ঝন্টুই এরপর কলিং বেল ঠিক করতে গেলে নিজেও শকড খেয়ে বসে। তখন তাদের বাড়িরই ভাড়াটিয়া, যার নাম আঁখি, সে ঝন্টুকে শকড থেকে উদ্ধার করে। তারপর কলিং বেলের উপর পোস্টার মেরে দেয়, লিখে রাখে এইটা নষ্ট। ঝন্টু আবার আঁখিকে পছন্দ করে, কিন্তু মনের কথা বলতেই পারে না। ঝন্টু সেদিনই ছাদ থেকে আঁখিকে দেখে শকড থেকে বাঁচানোর জন্য আঁখিকে ধন্যবাদ জানাতে থাকলে আঁখির ছোট বোন ঈশা এসে ঝন্টুকে গালি দেয়। এই গালি দেওয়ার অবশ্য কারণ আছে। ফ্ল্যাশব্যাকে সেইটাই দেখানো হয়। একদিন ঝন্টু অন্ধকারে আঁখিকে প্রপোজ করার বদলে ঈশাকে প্রপোজ করে বসে। ঈশা এতে খুবই খুশি হয়। ঝন্টুও সুযোগের সদ্ব্যবহার করে ঈশার গালে একটা চুমু দেয়। এরপরে যত বাধা বিপত্তি ঘটে। ঈশা উঠতে বসতে ঝন্টুর কাছে এসে শুধু ভালোবাসা জাহির করে। এতে ঝন্টু ঈশাকে দেখা মাত্রই পালাতে শুরু করে। ঈশাও ঝন্টুকে দেখলেই শুধু রেগে যায়। সিন প্রেজেন্টেতে ফিরলে ঝন্টু দেয়ালে টাঙানো গডের ছবির সামনে এসে বলে, ছোট বোনকে চুমু দেওয়ার প্রতিশোধ তো অনেক নিলে, এবার বড় বোনের সাথে প্রেম করিয়ে দাও। এদিকে ঝন্টুর বোন আবার বিয়ে করতে রাজি হয় না। এই নিয়ে মা ঠাম্মার সাথে তুমুল বাঁধে। ঝন্টু বোনকে বলে, তোকে এই বিয়ে করতেই হবে। বোন জানাই, আমি এই বিয়ে করব না, দরকার হলে আমরণ অন্বেষণে যাব। এবার ভাই বোনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন সেখানে আঁখি উপস্থিত হলে ঝন্টু বলে ওঠে, আমি কত ভালো ছেলে, কোনো গন্ডগোলই করি না। সে সময় ঝন্টুর মা মেয়েকে বলে, তোর কি কোনো রিলেশন আছে যে বিয়ে করতে চাচ্ছিস না? রিলেশনের কথা আসলে আঁখি ও ঝন্টুর বোনকে ধরে বলে, তুমি রিলেশন করছো আর আমাকে বললে না। এরপর আঁখি ঝন্টুর মাকে উদ্দেশ্য করে বলে, ঘরে অশান্তি চলছে তো, ঘরের ছেলেকে 2 সপ্তাহ শুধু নিরামিষ খেতে দিন, তাহলে বাড়ি থেকে অশান্তি দূর হয়ে যাবে। মা তাই ঝন্টুর জন্য নিরামিষই রেডি করে। ঝন্টু আবারও গডের ছবির সামনে এসে দুঃখ ভরা কণ্ঠে বলে, শুধু কেন আমার সাথেই এমন হয়? তুমি কি আমার দিকে মুখ তুলে তাকাবে না? ঝন্টু এইটা বলে চলে গেলে গডের ছবির উপরে থাকা লাইট আপনা আপনি জ্বলে ওঠে। এই পর্যায়ে পাকায়দা নামে এক প্রভাবশালী কাউন্সিলরকে দেখানো হয়। কাউন্সিলরের কাছে আসে এক প্রমোটর। পাকায়দা প্রমোটরকে বলে, আপনি কাজ শুরু করেন, আমি প্রপার্টিজ খালি করার ব্যবস্থা করছি। প্রমোটর চলে যাওয়ার পরপরই ঝন্টু আসে পাকায়দার কাছে। ঝন্টুকে দেখে পাকায়দা জিজ্ঞেস করে, বিয়ে শাদীর ব্যাপারটা কেমন চলছে? ঝন্টু জানায়, ভালো নয়। সে আরো বলে, আমাকে একটু মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। পাকায়দা বলে, সবাই যদি মুম্বাইয়ে যেতে চাইলে এই কলকাতায় কে থাকবে? তারপর জিজ্ঞেস করে, আজকের বিয়ের কি অ্যারেঞ্জমেন্ট চলছে? ঝন্টু জানায়, গঙ্গার জলে লঞ্চের উপরে নাকি বিয়ে করবে, একটু ব্যবস্থা করে দেন না পারমিটের।
ঝন্টু পাকাইদার কাছে আসে এই পারমিটটাই নিতে। পাকাইদাও জানায় ঠিক আছে, পেয়ে যাবে। ঝন্টু চলে গেলে পাকাইদাকে তার লোকজন বলে ঝন্টুদের বাড়িতে আঁখি থাকে, আপনি যদি ঝন্টুকে দিয়ে আঁখিকে বলান তাহলে আঁখি আর না করতে পারবে না। আঁখির সাথে পাকাইদার কি সম্পর্ক সেটা জানতে আমাদের 2 মাস পিছনে নিয়ে যাওয়া হয়। পাকাইদা গভর্নমেন্ট স্কুলের জায়গার উপর ডেভেলপ করে বিল্ডিং বানাতে চায়। স্কুলের সকল স্টুডেন্টসদের ব্যাপারটা সে দেখবে। এই নিয়ে প্রধান শিক্ষিকার সাথে আলাপ করতে থাকলে আঁখি উপস্থিত হয়। আঁখিও একই স্কুলে টিচার। আঁখি জানায় আপনি সরকারি স্কুল কিনে নিতে পারেন না, আর আপনি যদি সকল স্টুডেন্টের দায়িত্ব নেন তাহলে তো আর কোনো স্কুলেরই দরকার নেই। পাকাইদা বলে এখন তো আর গভর্নমেন্ট স্কুলে কেউ পড়েই না, এখানে আমি যদি কোনো কিছু ডেভেলপ করি তাহলে এলাকার জন্য ভালো। এইটা শুনে আঁখি বলে সব জায়গায় ভালো খুঁজতে আসবেন না কাউন্সিলর। প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে বলে আপনিও দেখি তাল মেলাচ্ছেন, আর এদিকে আমি এই ব্যাপার নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর দ্বার প্রান্তে। এই হচ্ছে আঁখি এবং পাকাইদার মধ্যে দ্বন্দ্ব। এদিকে ঝন্টু আঁখিকে দেখতে আসে স্কুলের গলিতে। সেখানে বন্ধুবান্ধবরা ঝন্টুকে বলে আজ আঁখিকে একজন প্রপোজ করেছিল, বিনিময়ে আঁখি তাকে চর মারে। তুইও মনে হয় প্রপোজ করলে এরকমই চর খাবি। এইটা শুনে ঝন্টু বন্ধুদের বলে তোরা একটু বেশি কথা বলিস। ঝন্টু এরপর বাড়ি আসলে দেখে তার বোন রিয়া ঠিকই খাবার খাচ্ছে। তা দেখে ঝন্টু বলে তুই না আমরণ অন্বেষণে গিয়েছিস, তাহলে আবার খাবার খাচ্ছিস কেন? রিয়া জানাই ওইটা তো কথার কথা, তোর মাথায় সব ঢুকবে না। ঝন্টু রিয়াকে বলে বেশি কথা বলিস না, তা না হলে কিন্তু তোকে বেহুশ করে বিয়ে করিয়ে দেব। লেগে যায় ভাই বোনের মধ্যে আবারও ঝগড়া। মা তখন ঝন্টুর জন্য খাবার নিয়ে আসে। ঝন্টু খাবার খেয়ে বলে তোমার রান্না দারুণ মজা হয়েছে, তুমি ভালো রান্না করতে পারো, ভালো গাইতে পারো, ভালো সেলাইও পারো, তুমি সেরা। ঠাম্মা তখন বলে এই সব কিছু নিয়ে পড়ে আছে জন্যই জীবনে কিচ্ছু করতে পারেনি, যদি একটা নিয়ে পড়ে থাকতো তাহলে জীবনে অনেক কিছুই করতে পারত। মা তখন বলে আমি সবকিছু একসাথেই করতে পারি। ঝন্টু মাকে জানায় তোমার শুধু একটা নিয়ে ফোকাস করা উচিত। এর মধ্যে ঝন্টুর কাছে এক বিয়ে বাড়ি থেকে কল আসে। ঝন্টু তাই সেখানে গেলে মহা বিপদে পড়ে যায়। কনের জন্য যে ড্রেস অর্ডার করা হয়েছে সেই ড্রেস কনের এখন আর হচ্ছে না। সাইজ ঠিক মতোই দেওয়া হয়েছিল, কিন্তু কোণে বেশি খাওয়াতে আরো মোটা হয়েছে, যার কারণে কাপড়ে ঢুকছে না। ডিজাইনার জানায় এই কাপড় ঠিকও করা যাবে না, রেডিমেড কাপড়। ঝন্টু জানায় কোনো সমস্যা নেই, আমার পরিচিত এক দর্জি আছে, সে ঠিক করে দেবে। অন্যদিকে ঝন্টুর মা ঝন্টুর মৃত বাবার ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। বলে তুমি কেন এত দ্রুত চলে গেলে? তুমি আর কিছুদিন থাকলে দেখতে পেতে তোমার ছেলে মেয়ে কত বড় হয়ে গিয়েছে, তারা কত স্মার্ট, কিন্তু আমি সেই আগের মতোই থেকে গেলাম, আবার কোথাও যাওয়ার কোনো পথও নেই। এসব বলে মা শুধু ইমোশনালি হয়। পরের দিন ঝন্টুর মা পায়েস রান্না করলে আঁখি রুমে এসে পায়েস খায়, করে পায়েসের অনেক প্রশংসা। ঠাম্মা বলে পায়েসের স্বাদ নয়, সব দুধের কারবার। বৌমা তখন বলে ওঠে তাহলে পায়েস খাওয়া বাদ দিয়ে দুধই খান। শাশুড়ি বলে এই বাড়ি চলে আমার পেনশনের টাকায়, তাই আমি পায়েসই খাবো। আঁখি ঝন্টুর সামনে বসে পায়েস খেতে থাকলে ঝন্টু আঁখিকে দুচোখ ভরে দেখতে থাকে। আঁখি পায়েস খাওয়া শেষে ঠাম্মার কাছে এসে আশীর্বাদ নেয়, জানাই আজকে সে কোর্টে যাচ্ছে। এটা শুনে ঠাম্মা বলে তুই শুধু কোর্টে যাস আর আসিস, লাভ হয় না, আজকে ঝন্টুকে নিয়ে যেত। ঝন্টু আঁখিকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় বলে সেই ছোটবেলা থেকে তোমাকে দেখছি, তুমি এক হাতে ঘর সামলাও, কোর্টও সামলাও, আবার স্কুলও সামলাও, তুমি আসলে নারী নও, তোমাকে থেকে থেকে আমার পুরুষ মনে হয়। আঁখি বলে আমিও তোমাকে সেই ছোট থেকে দেখছি, তুমি সেই ছোট থেকে বেশি কথা বলো, অকর্মার ঢেকি একটা। এর মধ্যে কোর্টে এসে পৌঁছালে আঁখি ঝন্টুকে বাইরে রেখে ভেতরে যায়। কোর্ট শেষে ঝন্টু লয়ারকে বলে একটু দেখবেন আঁখি যেন হেরে না যায়, লয়ার আবার তাদের পারিবারিক। তাই ঝন্টুকে বলে তোমরা এই যুগেও আঁখির থেকে বাড়ি ভাড়া 22 টাকা নাও কেন বলো তো? ঝন্টু জানাই দাদা এই টাকা নিচ্ছিল, তাই আমরাও নেই, এটার বদলানো হয়নি, আর আমরা কত টাকা নেই না নেই তাতে আপনার কি। এর মধ্যে চলে আসে কালী পুজো। এলাকায় করা হয় কালী পুজোর উৎসব। বিশেষ অতিথি হিসেবে আসে পাকাই পাণ্ডে। পাকাইকে আবার ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ঝন্টুই, যা আঁখি দেখে বিরক্ত বোধ করে। পাকাই তার ভাষণে নারী জাগরণ নিয়ে কথা বলে, এতে আরো বিরক্ত হয় আঁখি। ভাষণ শেষে চলে যাওয়ার পথে পাকাই তা ঝন্টুকে বলে তোমার মুম্বাই যাওয়ার ব্যবস্থা করছি, বিয়ে করে বউকে নিয়ে মুম্বাই যাও। বিয়ে তো বোধহয় আঁখিকেই করবে তাই না? ঝন্টু খুশি মনে জানায় হ্যাঁ। পাকাইদা চলে গেলে বন্ধুবান্ধব ঝন্টুকে বলে আজকে কিন্তু তোর আঁখিকে প্রপোজ করতেই হবে। ঝন্টু মাইক নিয়ে মঞ্চে ওঠে। মঞ্চে ওঠার পর বলে পাকাই পাণ্ডে তো নারীর জাগরণ নিয়ে বলেছে, আমি এক নারীকে নিয়েই বলবো। এই যুগের জটিল নারীদের ভিড়ে সেই নারীটি হচ্ছে সহজ সরল, যার মাঝে কোনো প্যাঁচ নেই, তার নাম হচ্ছে আঁখি। আমি তাকে ভালোবাসি। বন্ধুদের গায়ে আই লাভ ইউ আঁখি লিখে সবার সামনে আঁখিকে প্রপোজ করে ঝন্টু। আঁখি এতে ইতস্তত বোধ করে। ঝন্টু এরপর আঁখির উদ্দেশ্যে বলে তোমার আমার সাথে বিয়ে হলে আর বাড়ি ভাড়া দিতে হবে না, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এক জায়গাতে হওয়াতে যখন মন চাইবে সেখানে তুমি যেতে পারবে, আর আমাকে বিয়ে করলে তোমার স্কুলের চাকরিটাও করতে হবে না, বাড়িতে বসে থেকে শুধু সবার সেবা পাবে। এসব বলার পর ঝন্টু আরো বলে আমি জানি তুমি ফেমিনিস্ট নও, তাই তোমার চাকরি ছাড়া নিয়ে কোনো কষ্ট পাবে না, তুমি আমার ওপর রাগও দেখাবে না। এসব শুনে আঁখি মঞ্চে এসে ঝন্টুকে বলে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি একটার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব।
প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার ঠাম্মা সারাদিন কি কি ওষুধ খায় বলো। ঝন্টু বলতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, রিয়ার এক অসুখ আছে, সেটা কি বলতো। ঝন্টু সেটাও বলতে পারে না। তৃতীয় প্রশ্ন, তোমার মায়ের ফেভারিট খাবার কি। ঝন্টু এইটারও উত্তর দিতে পারে না। আঁকি তাই সবার সামনে বলে, যে পুরুষ নিজের মা বোন ঠাম্মার খোঁজ নিতে পারে না, সে আমাকে বিয়ে করে আর কি সুখ দেবে। আমি পুরুষের জন্য সামান্য স্যাক্রিফাইস করতে রাজি, কিন্তু সেই পুরুষেরও তো আমার লেভেলের হতে হবে। এসব বলে আঁকি চলে গেলে ঝন্টু খায় ছ্যাঁকা, আর ছ্যাঁকা খেয়ে ড্রিঙ্কস করে হয় মাতাল। মাতাল হয়ে বাইরেই শুয়ে পড়ে। এদিকে ঈশা এসে আঁকিকে বলে, ঝন্টু এখনো বাড়ি ফেরেনি, তাই আন্টি এখনো তার জন্য অপেক্ষা করছে। আঁকি তখন বলে, সবার সামনে ঝন্টুকে এত কথা বলা আমার উচিত হয়নি। ঈশা জানায়, একদম উচিত হয়েছে, তাকে আরো থাপ্পড় মারা দরকার ছিল। কিন্তু আঁকি ঝন্টুকে নিয়ে চিন্তাই করে। ঈশাকে বলে, বাইরে তো অনেক ঠান্ডা, যা ঝন্টুর শরীরে কম্বল দিয়ে আয়। ঈশা জানায়, আমি পারবো না। আঁকি তাই কম্বল দিয়ে আসে। মাঝরাতে ঝন্টুর ঘুম ভাঙলে দেখে তার গায়ে কম্বল শরীরে নিয়ে কালীর মূর্তির সামনে ঘণ্টি বাজিয়ে কালীর স্বামীকে বলে, আর কত চুপ থাকবে, একটা মেয়ে এত কিছু বলে গেল, কিছু একটা তো বলতে পারতে। কিন্তু তুমি পারবে কিভাবে, তুমি তো আরো স্ত্রীর ইশারায় নাচো, তুমি তো দেবতাও নয় যে আঁকিকে থামাবে। তখনই অদৃশ্য কিছু ঝন্টুকে চর মেরে বসে। চর মারার পর অদৃশ্য কিছু বলে, আমার স্বামীকে নিয়ে তোর এত কিছু বলার সাহস কিভাবে হলো। এতে বোঝা যায় স্বয়ং কালী চর মেরেছে ঝন্টুকে। ঝন্টু চর খেয়ে স্তব্ধ হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরেও সে চরের ব্যথা অনুভব করে। ঘুম থেকে উঠে ঝন্টু বাইরের কারোর কথা শুনতে পেলে জানালা দিয়ে তাকায়, আর জানালা দিয়ে তাকালে দেখে পাশের বাড়ি থেকে এক ঠাম্মা তার দিকে লাইন মারছে। তা দেখে ঝন্টু কেটে পড়ে। এরপর খাবার টেবিলে আসলে রিয়া মনে মনে বলে, আজ রাতেই সবাই ঘুমালে আমার পালাতে হবে। রিয়ার মনের কথা আবার ঝন্টু বুঝতে পারে, তাই এমনিতেই বলে ওঠে, তা হতে দেব না। এই খাবার টেবিলে ঝন্টুর আবার ঠাম্মার সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন ঠাম্মা ঝন্টুর চুল ধরে টানতে থাকলে আঁখি ঘরে প্রবেশ করে। আঁখির সামনে ঠাম্মার কাছ থেকে চুল টানা খেয়ে ঝন্টু কিছুটা লজ্জা পেয়ে বাইরে আসে। সেই সময় আঁখি মনের ভেতরে বলতে থাকে, কালকে ঝন্টুকে এত সব কথা বলা উচিত হয়নি, যাই সরি বলি। আবার এইটাও বলে, না সরি বলবো না, আবার মাথায় উঠে নাচবে। ঝন্টু আঁখির এসব মনের কথাগুলো শুনে ফেলে, আর এরকম শুনে ঝন্টু অবাকই হয়, তাই তাকিয়ে থাকে আঁখির দিকে। ঝন্টু এরপর বন্ধু রাজ এবং প্রিয়ার বিয়ের প্ল্যান নিয়ে আসে প্রিয়াদের বাড়িতে। সেখানেও ঝন্টু সব মহিলাদের মনের কথাগুলো বুঝতে পারে এবং সবাইকে সবার মনের কথাগুলো বলেও দেয়। এতে সবাই অবাক হয়, আর সবচেয়ে বেশি অবাক হয় রাজ। তাই রাজ ঝন্টুকে সাইডে নিয়ে এসে বলে, তোর হয়েছেটা কি, তুই এরকম মনের কথা কিভাবে বুঝতে পারছিস। ঝন্টু জানায়, আমি মনের কথাগুলো শুনতেও পাই। রাজকেও বলে, তুই মনে মনে আমাকে কিছু বল, দেখ আমি তোকে বলে দিচ্ছি। রাজ বলে, কিন্তু ঝন্টু এবার বুঝতে পারে না, তাই ভেবে নেয় হয়তো মেয়েদের মনের কথাই সে শুধু শুনতে পায়। রাজ তখন বলে, তোর কান গেছে, ডাক্তার দেখা। ঝন্টু অনেকগুলো ডাক্তার দেখায়। সবাই জানায় তার কান তো ঠিক আছে, তবে মাথায় কোনো সমস্যা থাকতে পারে। মাথা দেখালেও ডক্টর বলে তার মাথাও ঠিক আছে। এক ডক্টর তখন বলে, হয়তো গ্যাসের সমস্যা, যাও গ্যাসের ওষুধ খাও। রাতে রিয়া বাড়ি থেকে পালাতে থাকলে ঝন্টু বাইরে থেকে বলে, আমি কিন্তু দেখছি, যা এখনই ঘরে যা। এরপর ঝন্টু আঁখির কাছে আসলে দেখে আঁখি গান ছেড়ে ঘুমাচ্ছে। একটু পর আঁখি চোখ খুলে তার এক্স বয়ফ্রেন্ড তন্ময়ের কথা মনে পড়া নিয়ে ভাবতে থাকলে সেটাও বুঝতে পারে ঝন্টু। আঁখি তন্ময়কে নিয়ে ভাবছে দেখে ঝন্টুও কষ্ট পেয়ে আসে ওই জায়গায় যেখানে সে চর খেয়েছিল। সেখানে আসলে ঝন্টু বুঝতে পারে ওই রাতে চর খাওয়ার জন্যই তার মাঝে মেয়েদের মনের কথাগুলো বোঝার অলৌকিক ক্ষমতা এসেছে। তাই ঝন্টু এবার খুশিই হতে থাকে। বন্ধু রাজকে ডাক দিয়ে বলে, আমি মেয়েদের মনের কথা বুঝতে পারি, চল ওই জায়গায় গিয়ে দেবীর মনের কথা শুনবো। এসব শুনে রাজ বলে, তুই কি কিছু খেয়েছিস নাকি? আচ্ছা, দেবীর মনের কথা পরে জানা যাবে, আগে তুই এটার ওপর পরীক্ষা করতে থাক। ঝন্টু পরের দিন থেকে মেয়েদের মনের কথাগুলো শুনে একের পর এক ছেলেদের মেয়েদের কাছ থেকে মার খাওয়া থেকে বাঁচায়। সেই সাথে বিয়ের ফাংশনে ঝন্টু কনের মনের কথাগুলো এত সুন্দর করে বলে যে কনের ঝন্টুকেই পছন্দ হয়ে যায়। ঝন্টু এসব ব্যাপার বেশ এনজয় করতে থাকে। বাড়িতেও খুশি মনে সময় কাটাতে থাকলে আঁখির মনের কথাগুলো আবার ঝন্টুর মন খারাপ করে দেয়। আঁখি তন্ময়কে মনে করে মনের মধ্যে তন্ময়ের প্রিয় গান গাইতে থাকলে ঝন্টুও মজা নিয়ে সেই গানটাই গায়। এতে আঁখি অবাক হয়, বলে, এর এই গানটাই গাইতে হবে। অন্যদিকে পাকায়দা একজনের সাথে প্রপার্টিজের ব্যাপারে ডিল করলে যে কোম্পানি থেকে প্রতিনিধি এসেছে সে জানায় 5 কোটিতে প্রপার্টিজ ডিল করতে হবে। এমন সময় ঝন্টু আসলে পাকায়দা বলে, উনিই তোমার মুম্বাইয়ের থাকার ব্যাপারটা দেখবে। ঝন্টু আবার সেই প্রতিনিধির মনের কথা বুঝতে পারে। প্রতিনিধি মনে মনে বলে, 7 কোটিতেও যদি প্রপার্টিজের ডিল করতে হয় তাহলেও করব, এই ডিল না হলে জব থাকবে না। ঝন্টু প্রতিনিধির মনের এসব কথা শুনে পাকায়দাকে সাইডে নিয়ে এসে বলে, উনি 2 কোটি টাকা কম বলেছে, আপনি প্রপার্টিজের দাম 7 কোটি বলবেন, ওই ওর জব বাঁচাতে সেটাতেই রাজি হবে। পাকায়দা ঝন্টুর কথা মতো 7 কোটি বললে প্রথমে প্রতিনিধি রাজি হয় না। পাকাই যখন অন্য কাউকে দেয়ার কথা বলে তখন প্রতিনিধি 7 কোটিতেই রাজি হয়। খাড়ার উপর 2 কোটি টাকা লাভ হয় পাকায়দার, তাই ঝন্টুর উপর খুশিও হয়।
অন্যদিকে আঁখি ঈশাকে বলে, স্কুলটা বোধহয় আর বাঁচাতে পারবো না। হেড শিক্ষক সহ অনেক শিক্ষকই রিজাইন দিচ্ছে, আশেপাশে আর কোনো স্কুলও নেই। মেয়েরা পড়বে কিভাবে? আর সবাই তো প্রাইভেট স্কুলে পড়তে পারবে না। ঈশা বলে, এডুকেশন মিনিস্টারের কাছে যে চিঠি পাঠালি সেটার কি হলো? আঁখি জানাই, কিছু জানাইনি। আমি স্কুলের জন্য দরকার হলে পিটিশন ফাইল করব। দুই বোন স্কুল নিয়ে কথা বললে তাদের কাছে আসে ঝন্টু এবং রাজ। রাজ তার বিয়ের মিউজিক নাইটসের জন্য ইনভাইট করে দুই বোনকে। নিচে আবার ঠাম্মা বাড়ি উথাল পাতাল করে দেয় তার আলমারি থেকে 60,000 টাকা চুরি হয়ে যাওয়ার ব্যাপার নিয়ে। বাড়ির সবাইকে দিতে থাকে অপবাদ। আঁখি তাদের বাসার এক সমস্যা নিয়ে আসলে ঠাম্মা আঁখিকেও চোর বলে। এমন সময় ঝন্টু আসলে ঠাম্মা ঝন্টুকে বলে, তুই টাকা নিয়েছিস না, তোর রুম সার্চ করব। রুম সার্চের কথা আসলে রিয়া মনে মনে বলে, আমার রুমটা সার্চ না করলেই হয়, চুরিটা আসলে রিয়াই করেছে। ঝন্টু রিয়ার কথাগুলো শুনে রিয়ার সামনে এসে বসে। তারপর রিয়াকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, কত টাকা চুরি করেছিস? রিয়া জানাই, 60,000। সাথে কে কে ছিল জিজ্ঞেস করলে রিয়া জানাই, আমি একাই। টাকা কেন চুরি করেছে তা ঝন্টু জানতে চাইলে রিয়া জানাই, ইউএস এর একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। ঝন্টু এটা শুনে বলে, তাই বলে চুরি করবি? এটা ঠাম্মা জানলে তোর উপর তো উত্তম মধ্যম দেবে। রিয়া কাউকে জানাতে নিষেধ করে। ঝন্টু জানাই, ঠিক আছে জানাবো না, কিন্তু আমার জন্য ঠাম্মার আলমারি থেকে আবার চুরি করতে হবে তোকে। কখন চুরি করবি সেটা আমি জানিয়ে দেব। পরের দিন ঝন্টু আর রাজ পাকায়দাকে মিউজিক্যাল নাইটসের আমন্ত্রণ জানাতে আসলে দেখে যে পাকায়দার স্ত্রী পাকায়দাকে অনেক কথা শুনিয়ে বাড়ি থেকেই চলে যাচ্ছে। ঝন্টু তো মনের কথা বোঝেই, আজকে ছিল তাদের বিবাহবার্ষিকী, তাই বিবাহবার্ষিকীর ফুলের তোড়া বৌদির হাতে দিয়ে বলে, এইটা পাকায়দা আপনার জন্য অর্ডার করেছিল। মুহূর্তেই স্ত্রী পাকায়দার উপর খুশি হয়ে যায়। পাকায়দা এই যাত্রায় বেঁচে গিয়ে ঝন্টুর উপরে খুশি হয়। রাজ এরপর তার বিয়ের মিউজিক্যাল নাইটসের আমন্ত্রণ দিলে পাকায়দা সেটার খুশি মনে গ্রহণ করে। এর মধ্যে মিউজিক্যাল নাইটস চলে আসলে অনেক মেহমানের সমাগম হয়। অনেকজন হওয়ায় পাড়ার বন্ধুরা ঝন্টুকে বলে, গান বাজনা কি চলবে না? ঝন্টু জানায়, সব চলবে। তাই সবার শরবতে মিশিয়ে দেয় হার্ড ড্রিঙ্কস। সবাই খেয়ে নেশায় পড়ে যায়। একসাথে সবাই নাচানাচি শুরু করে। মিউজিক নাইটস শেষে ঝন্টু সবাইকে নিয়ে একই গাড়িতে করে ফিরতে থাকে। সেই গাড়িতে ছিল আঁখিও। আঁখি মনে মনে বলে, ঝন্টু দেখি ভালোই ডান্স পারে। ঝন্টু বলে, নাচের দেখেছ কি, আরও পারি। আঁখি তো অবাক হয়ে যায়। আঁখি আবার মনে মনে বলে, যদি এই রাতে লং ড্রাইভে যেতে পারতাম। ঝন্টু বলে, লং ড্রাইভেই তো যাচ্ছি। আঁখি আবারও অবাক হয়। কিছু দূর যেতেই আঁখি মনের ভেতরে বলে, এসিতে দম বন্ধ হয়ে যাচ্ছে, যদি বাইরের খোলা হাওয়া খেতে পারতাম। আঁখির মনের এই কথা শুনে ঝন্টু গাড়ির গ্লাস খুলে দেয়। আঁখি খুশি হয়ে বাইরে মাথা বের করে সবকিছু উপভোগ করে। এরপর আঁখি চা খেতে চাইলে ঝন্টু গাড়ি থামিয়ে চাও খাওয়ায়। পরের দিন আঁখি স্কুলের গলিতে এক স্টুডেন্টকে নিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে থাকলে ঝন্টু রিকশা নিয়ে হাজির হয়। ঝন্টুকে রিকশা নিয়ে আসতে দেখে আঁখি মনে মনে বলে, ঝন্টুর দেখি খুব পরিবর্তন হয়ে গিয়েছে। ঝন্টু সেইটা শুনে খুশিই হয়। ঝন্টু রাজের কাছে আসলে রাজ ঝন্টুকে বলে, তোর কিন্তু মানুষের মনের কথাগুলো শোনা উচিত হচ্ছে না। ঝন্টু জানাই, আমি তো আঁখির খুব কাছাকাছি চলে এসেছি, এখন স্বপ্ন দেখছি কয়দিন পর তাকে নিয়ে মুম্বাইয়ে থাকবো। রাজ জিজ্ঞেস করে, মুম্বাইয়ে যাওয়ার মতো টাকা কি তোর কাছে আছে? ঝন্টু বলে, ঠাম্মাকে দিয়ে কৌশলে সব টাকা ব্যাংক থেকে বাড়িতে নিয়ে আসবো, তারপর এক চোরকে দিয়ে টাকাগুলো চুরি করাবো। প্ল্যান অনুযায়ী বাড়ি এসে ঝন্টু ঠাম্মাকে বলে, আমার পরিচিত একজনের কিন্তু ব্যাংক থেকে 1 লাখ টাকা চুরি হয়েছে, তাই জলদি ব্যাংক থেকে টাকা ঘরে নিয়ে আসো। ঠাম্মা বলে, ঘরেও তো চোর। ঝন্টু জানায়, ঘরের চোরকে অ্যাটলিস্ট ধরা যাবে, কিন্তু ব্যাংকের চোরকে ধরবে কিভাবে? ঝন্টুর মা তখন মনে মনে বলে, ঝন্টুর মনে হয় মুম্বাই যাওয়ার টাকা শর্ট পড়েছে, টাকার ব্যবস্থা করে দিতে হবে। ঝন্টু মায়ের মনের এসব কথা শুনে কিছুক্ষণ একদম চুপচাপ হয়ে যায়। এরপর আঁখির ঘরে ঝন্টু কিছু একটা দিতে আসলে ঈশা ঝন্টুকে বলে, এই যে আমার বোনের পেছনে ঘুরছিস, আবার তাকে আমার মতো ছেড়ে দিবি না তো? ঝন্টু জানাই, সেদিন আমি আঁখিকেই অন্ধকারে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু ভুলে তোকে করে ফেলেছি। আমি আঁখিকে খুব ভালোবাসি, কিন্তু জানাতে পারি না। ঈশা জিজ্ঞেস করে, কেন পারিস না? ঝন্টু জানায়, ভয় করে। এই ভয়ের অবশ্য কারণ আছে, সেইটাই তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ছোটবেলায় ঝন্টু আঁখির সাথে দুষ্টামি করতে থাকলে আঁখি সেটা ঝন্টুর মাকে বলে দেয়। মা ঝন্টুকে এমন পিটানি দেয়, সেটা ঝন্টুর এখনো মনে আছে। ঝন্টুর কাছ থেকে এই কথাগুলো শুনে ঈশা চুপচাপ হয়ে গেলে ঝন্টু ঈশার গালে চুমু দিয়ে চলে যায়। ঈশা আবার চুমু পেয়ে খুশি হয়। তো ঝন্টু এরপর আসে পাকায়দার কাছে। পাকায়দা ঝন্টুকে বলে, সামনে আমি ফকিরদের খাওয়ানোর বিশাল আয়োজন করছি, এর দায়িত্বে থাকবি তুই। এর অ্যারেঞ্জমেন্টটা হবে স্কুলে, তুই একটু গ্যাসের সিলিন্ডারগুলো রেখে আয় তো। ঝন্টু পাকায়ের কথা অনুযায়ী স্কুলে গ্যাসের সিলিন্ডার রাখতে আসলে আঁখিকে স্কুলের বাচ্চাদের পড়াতে দেখে। আঁখি আবার পড়ার মধ্যেই তন্ময়কে নিয়ে ভাবে। তন্ময় মারা গিয়েছে, যার আজকে 1 বছর। এজন্য আঁখি মন খারাপ করে থাকে। আঁখির এমন মন খারাপ করে থাকা আর মনের কথাগুলো শুনে বাড়ি এসে তন্ময়ের ছবিতে মালা দিয়ে পুজো করতে থাকে ঝন্টু। তখন বাড়ির লোকজন বলে, এর পুজো করছিস কেন? এ তো ভালো লোক ছিল না, মাতাল হয়ে ছাদ থেকে পড়ে গিয়েই মারা গিয়েছে। সেই সময় আঁখি উপস্থিত হয়ে ঝন্টুর এরকম কাণ্ড দেখে ঝন্টুর উপরেই রেগে যায়। ঝন্টু বলে, আমি তো তোমার মনের ব্যাপারটা বুঝি,
তুমি তো এটাই চেয়েছিলে। আঁখি কোনো কথা না বলে ঘরে চলে যায়। ঈশা তখন আঁখিকে বোঝায়। সে বলে, ঝন্টুর ইন্টেনশন অন্য হলেও তোর খুশির জন্যই কিন্তু করেছে, তাই মাফ করে দে। অন্যদিকে দুই বন্ধু ড্রিঙ্কস করে হয়ে যায় মাতাল। মাতাল হয়ে রাজ ঝন্টুকে বলে, তুই মানুষের মন পড়া বাদ দে তো। ঝন্টু জানায়, এটা আমার পাওয়ার, এই পাওয়ারের জন্যই আমি আঁখির কাছেই আসতে পেরেছি। আঁখিকে নিয়ে ঘুরেছি, রিকশায় চড়েছি, এখন শুধু কিস করা বাকি। ঝন্টুর এসব কথা আবার শুনে ফেলে আঁখি। শুনে ঝন্টুকে বলে, তাহলে তোমার মেয়েদের মন বোঝার পাওয়ার আছে, তাই না? আমি তোমার কখনো তো কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন ক্ষতি করছো? তোমাদের বাড়িতে থাকি বলে সমস্যা? ঠিক আছে, এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে আঁখি যেতে থাকলে ঝন্টু আঁখির হাত ধরে বলে, আমি তন্ময়ের মতো এতটা খারাপ ছেলে নই। পাড়ার ছেলেদের সাথে তোমার সাথে শোয়ার জন্য বেড ধরেছিল। আমি যদি চাইতাম তাহলে আমিও বেড লাগাতে পারতাম, আর আমার বেড লাগানো লাগতো না, এমনিতেই তোমার সাথে শুতে পারতাম। ঝন্টু এ কথা বলতেই আঁখি চর মারে ঝন্টুকে, তারপর চলে যায়। ঝন্টু নিচে নামলে রিয়া ঝন্টুকে বলে, আর কতজনের মনের কথা শুনবি তুই, ক্রিমিনাল একটা। ওইদিকে আঁখি রাস্তায় এসে পাড়ার ছেলেদের কাছে জিজ্ঞেস করে, আমার সাথে শোয়ার জন্য তন্ময় কি তোমাদের সাথে বেড ধরেছিল? পাড়ার ছেলেরা একদম চুপচাপ থাকে। এতে আঁখি বুঝতে পারে ঝন্টু সত্য বলেছে, তাই কান্না শুরু করে। তখনই আঁখির স্টুডেন্ট আঁখিকে ফোন করে জানায়, আমরা টিউশনি থেকে ফেরার পথে গুন্ডাদের স্কুলে ঢুকতে দেখেছি, তারা স্কুলে কিছু একটা করার চেষ্টা করছে। আঁখি জানাই, তোমরা সাবধানে থাকো, আমি আসছি। আঁখি সে স্টুডেন্টদের সাথে চুপি চুপি গুন্ডাদের কার্যক্রম দেখতে থাকলে একসময় গুন্ডারা তাদের দেখে ফেলে, তাই আঁখি কোনো মতে স্টুডেন্টদের বের করে দেয়। কিন্তু সে ধরা পড়ে। স্টুডেন্টরা দ্রুত বাড়ি এসে ঝন্টুকে জানায়, আঁখি ম্যামকে স্কুলে গুন্ডারা ধরে রেখেছে। ঝন্টু দ্রুত স্কুলে আসলে একটা রুমে সিলিন্ডার ব্লাস্ট হয়। এতে আঁখি দগ্ধ হলে ঝন্টু দ্রুত আঁখিকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর অপারেশন সম্পূর্ণ করার পর জানায়, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখন অবজারভেশনে আছে। এর মধ্যে ঝন্টুর ফ্যামিলি চলে আসে তাদের জমানো টাকা নিয়ে। সেই টাকাগুলো আঁখির চিকিৎসার জন্য তারা দেয়। মনে মনে প্রত্যেকেই বলে, এই টাকাগুলো ঝন্টুর জন্যই জমিয়ে রেখেছিল তারা, যেন ঝন্টু মুম্বাই যেতে পারে। এসব কথা শুনে ঝন্টু ইমোশনাল হয়ে যায়। এর মধ্যে হাসপাতালে রাজ এসে ঝন্টুকে জানায়, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। শুনেছি আঁখি স্কুলের জন্য এক পিটিশন ফাইল করেছিল, এ ব্যাপারে তুই কি কিছু জানিস? ঝন্টুর মনে পড়ে যায় এক লয়ারের সাথে আঁখি কথা বলেছিল। এরপর ঝন্টু আঁখির রুমে এসে বলে, তোমার জন্য জীবনে কিচ্ছু করতে পারিনি, তুমি সুস্থ হয়ে ওঠো, আমি আর কারোর মনের কথা শুনবো না। একবার শুধু বলো, তোমার এই অবস্থা কে করেছে? আঁখির জ্ঞান ফিরলে জানাই, পাকাই পাণ্ডে। এর কথা শুনে অবাক হয়ে যায় ঝন্টু। চলে আসে পাকাইয়ের কাছে। পাকাই ঝন্টুকে দেখে বলে, আঁখির এখন কি অবস্থা রে? বেচারির সাথে এমন হয়েছে শুনে খারাপই লাগছে। ঝন্টু বলে, শুনলাম আপনার ছেলেগুলো নাকি কাজটা করেছে, তাদের কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। পাকাই বলে, শুনলাম গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল। মনে করত স্কুলে সিলিন্ডার কে নিয়ে গিয়েছিল। যাক, চিন্তা করতে হবে না, আমি পুলিশকে তোর কথা কিছু বলবো না। তুই আঁখিকে নিয়ে বরং মুম্বাই যা। আঁখির মা বাবা মারা গিয়েছে, সাথে তোর বাবাও মারা গিয়েছে, আবার কে না কে মারা যায়, তাই মুম্বাই চলে যা। তখন পাকাইয়ের স্ত্রী আসলে পাকাই ঝন্টুর জন্য ড্রিঙ্কস নিয়ে আসতে বলে। পাকাইয়ের স্ত্রী তখন মনে মনে বলে, এই বুঝি আরো ড্রিঙ্কস করে ছেলেদের কোথায় লুকিয়ে রেখেছে বলে দেবে। ঝন্টু মনের কথা শুনে একটা প্ল্যান করে ফেলে। পাকাইকে জানাই, আমি জানি আপনি ছেলেদের পার্টি অফিসে লুকিয়ে রেখেছেন। পাকাইয়ের স্ত্রী এটা শুনে মনে মনে বলে, বাগানবাড়ি থেকে কখন আবার ছেলেগুলোকে পার্টি অফিসে নিয়ে আসলো? এর মধ্য দিয়ে ঝন্টু জেনে যায় ছেলেগুলোকে কোথায় রাখা হয়েছে। তাই পাকাইকে ঘাড় ধরে নিয়ে যেতে থাকলে পাকাইয়ের চামচাগুলো বাঁধা দিলে ঝন্টু তাদের ভয় দেখায়। এরপর পাকাই স্ত্রীকে বলে, আপনি দীর্ঘদিনের জন্য বাপের বাড়ি চলে যান, পাকাই অনেকদিন জেলে থাকবে, আর সেদিন বিবাহ বার্ষিকীর ফুল আমি নিয়ে এসেছিলাম, পাকাই নয়। এটা বলে পাকাইকে নিয়ে আসে স্কুলের মাঠে। তারপর সবার সামনে পাকাইকে মারতে থাকে। সেখানে উপস্থিত লেডি পুলিশও চেয়ে চেয়ে দেখে, তাই পাকাই পুলিশকে অ্যাকশন নিতে বলে। একজন কাউন্সিলর বলে কথা। তখনই পাকাইয়ের ছেলেগুলোকে ঝন্টুর বন্ধুরা সেখানে নিয়ে আসে, সেই সাথে আসে মিডিয়া। পাকাই তখন ঝন্টুকে বলে, আমি জেলে যাচ্ছি, আবার ছাড়া পাবো, এরপর হব মন্ত্রী, তখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? মেয়েদের যে পড়াশোনার দরকার নেই সেটাও জোর গলায় বলতে থাকে। মেয়েদের নিয়ে আরো কটু কথা বলে সে। তাই পুলিশ মনে মনে বলে, যদি ক্যামেরা চালু না থাকতো তাহলে ডান্ডা মেরে ঠান্ডা করে দিতাম। এটা ঝন্টু শুনে কিছুক্ষণের জন্য ক্যামেরা অফ করতে বলে। তারপর পুলিশকে তার মনের ইচ্ছাটা করতে বলে। লেডি পুলিশ ডান্ডা নিয়ে পাকাইয়ের দিকে আসলে ঝন্টু লেডি সাংবাদিককে ক্যামেরা অন করতে বলে। ক্যামেরা অন করায় সাংবাদিককে গালি দেয়। সাংবাদিক তখন মনে মনে বলে, যদি জুতো পিটা করতে পারতাম। ঝন্টু সাংবাদিকের কাছে এসে বলে, বসে আছেন কেন, মারুন। ঝন্টু তখন আরো অনেকের মনের কথাই শুনতে পায়, যারা পাকাইকে মারতে চায়। ঝন্টু তাই সবাইকে নির্দেশ দেয় পাকাইকে মারার। পাকাই তখন হুমকি দিলে ঝন্টু জানাই, আমি দেখব। এরপর সবাই মিলে পাকাইকে একদম গণধোলাই দেয়। পাকাইকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা হাসপাতাল থেকে নিউজে দেখে আঁখি। পুলিশ পাকাইকে ধরলে সবাই খুশি হয়। ঝন্টু এরপর বাড়ি এসে মায়ের জন্য রান্না করে মায়ের কাছে নিয়ে আসলে মা খুবই খুশি হয়। ঝন্টু মাকে বলে, তুমি এখন থেকে স্কুলে কোচিং করাবে, তুমি রান্না, সিঙ্গিং, সেলাইও করবে, সবকিছু করবে তুমি। আর একা একা বাবার ফটোর সাথে কথা বলতে হবে না, আমাদের সাথেও কথা বলবে।
মা এসব শুনে খুবই খুশি হয়। ঝন্টু মায়ের সাথে দেখা করার পর রিয়ার কাছে এসে বলে, তোকে আর চুরি করতে হবে না, ইউএসএতে আমার জমানো টাকা থেকেই পড়বি, তোর এখন বিয়েও করতে হবে না। রিয়া খুশি হয়ে যায় ভাইয়ের ওপর। ঝন্টু এরপর মাসির কাছে এসে মাসিকে ধন্যবাদ জানায়। কিছু লাগলে যেন তাকে বলে সেটাও বলে। মাসির কাছ থেকে আসে ঠাম্মার কাছে। ঠাম্মার কাছে এসে বলে, কিপটামি করে আর আমার জন্য টাকা জমাতে হবে না, আমি মুম্বাই যাচ্ছি না। ঠাম্মাও খুশি হয়ে যায়। সবার সাথে দেখা করার পর আসে আখির রুমে। আখি মনে মনে বলে, রুমে আসলো আর একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। ঝন্টু শুনে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন আছো? মনের কথা এখনো শুনতে পাচ্ছে দেখে আখি মনের ভেতর এই কথা বলে। জিজ্ঞেস করে, তুমি নাকি হসপিটালে আমার জন্য কান্না করেছো? ঝন্টু জানায়, হ্যাঁ করেছি। আখি বলে, তুমিও তো আমাকে কম কান্না করাওনি, সেই ছোট থেকে তোমার জন্য কান্না করতে হয়েছে। একবার তো স্কুলে থাকাকালীন কিস কিস খেলাও খেলতে চেয়েছিলে, সেটা কি এখনো খেলবে? আখির থেকে এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওঠে ঝন্টু। জিজ্ঞেস করে, এখন খেলবে নাকি রাতে? আখি জানায়, রাতেই ভালো হবে। ঝন্টু আখির থেকে এই প্রস্তাব পেয়ে বাইরে এসে নাচতে থাকে। তারপর গডের পোস্টারের সামনে এসে ঝন্টু আর কোনো যে অভিযোগ নেই তা জানায়। তখন গড ঝন্টুকে চর মারে। আর এখানেই শেষ হয় মুভিটি। কমেডি মুভি হিসেবে মোটামুটি ভালোই বলা যায় মুভিটাকে। আবার নারীর মন বোঝার ব্যাপারটা ভালোই ছিল। নারীর মনে যে কত কিছু চলে তা কিন্তু এই মুভির মধ্য দিয়ে আপনারা একটু হলেও জানতে পারলেন। আপনাদের মুভিটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।